তার মানে কি মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট, রাইট? মোল ফ্র্যাকশনের একটা ছিল মোল ফ্র্যাকশন অফ সলিউট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট সবসময় কি হবে? 1 হবে, প্লাস 1 হবে। মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট of solute plus mole fraction of solvent is equals to 1. Okay. এরপর আসছি মোলারিটিতে। মোলারিটি কি? মোলারিটি কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোলারিটি আমি ক্লাসে অনেকবার পড়িয়েছি, বলেন কেন? কত তারিখে ভর্তি হয়েছেন? কেন? নতুনদের তো আরেকটা সেকশন হচ্ছে নতুন, দ্যাটস ওয়াই। এখানেই থাকবেন। মোলারিটি কি? রিভিউ ক্লাস নিচ্ছি, তা তো অ্যাটলিস্ট এখানেই তো লেখা আছে, দেখেন বললেই আমি ছেড়ে দিই। মোলারিটি, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি? অ্যান্ড নর্মালিটির মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি কি? অ্যাটলিস্ট আমাকে দুটো বলেন। হ্যাঁ বলেন। মোলারিটি আর মোল শুনছিলাম, একটা তাপমাত্রার উপর নির্ভর করে কোনটা আছে মাঝখানের দিকে আমি আসলে। ওমা, মোলারিটি, মোলালিটি আর নর্মালিটির মধ্যে পার্থক্য কোথায়? আমি কি হিন্ট দিব তারপর যদি পারেন? এর মধ্যে দুইটা সলিউশনে করা হয়, সলিউশনে আপনি মেজার করেন আর একটা সলভেন্টে মেজার করেন। কোনটা সলভেন্টে মেজার করেন? হচ্ছিল, কে বললো? হচ্ছে তো, বলেন। মোলালিটিটা, রাইট। মোলালিটিটা কিসে ইউজ করা হয়? সলভেন্টে, গুড। আর হচ্ছে বাকি দুটো সলিউশনে আমরা মেজার করি। ওকে, একটা হচ্ছে কেজিতে আর বাকি দুটো লিটারে করা হয়। কেজি কোনটা? ওইটাই অ্যান্সার যেটা আপনি কেবল বললেন, মোলালিটিই অ্যান্সার। মোলালিটির ক্ষেত্রে কেজি সলভেন্ট ইউজ করা হয়, পার কেজি সলভেন্ট, মোলস পার কেজি সলভেন্ট, আর বাকি দুটো হচ্ছে মোল পার লিটার। এখন এর মধ্যে একটাতে ইকুইভ্যালেন্ট নাম্বার ইউজ করা হয়, কোনটাতে ইকুইভ্যালেন্ট নাম্বার ইউজ করা হয়? এটা পারা উচিত। ইকুইভ্যালেন্ট নাম্বার কোথায় ইউজ করা হয়? নর্মালিটিতে। ইউ নো নাকি? মানে এটা তো জানার কথা, সবাই তো জানার কথা। নর্মালিটি এতবার পড়ালাম। আচ্ছা, এদের ম্যাথগুলো মনে আছে? প্রবলেম যদি দেওয়া হয় মোলারিটিরই দিব, আর কিছু দিব না। জান, মোলারিটির ম্যাথ পারা যাবে? সামনে থেকে ইয়েস আসছে, পিছনে কি পারা যাবে মোলারিটির ম্যাথ? জি ম্যাম। করেন এই ম্যাথটা, ম্যাথটা করেন। করেন। আচ্ছা, এটা আপনি আগে ম্যাথটা যে খাতা কলম বের করছেন, ম্যাথটা একবার পড়ে দেখেছেন যে কি ম্যাথ দিলাম? এটা মুখে করা যায় কিনা একটাবার তো চেক করেন যে আপনার খাতা লাগবে কিনা। দেখেন তো প্রথম ম্যাথটা করা যায় কিনা। সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে
আচ্ছা, আমার মোলারিটির ইটা কি, ইকুয়েশনটা মনে আছে কারোর? মোল পার লিটার। আচ্ছা, মোল কিভাবে, নাম্বার অফ মোলস কিভাবে বের করব আমরা? ওখানে 20 গ্রাম অফ আছে, নাম্বার অফ মোলস কিভাবে? রাইট, কিভাবে 0.5 মোল হলো? 40 গ্রামে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 20 গ্রামে কত থাকে, তাই না? 20 গ্রামে কত মোল থাকলো? 0.5। এখন বলেছে মোল পার লিটার, এখানে আমার আছে কি 125 মিলিলিটারকে ই করেন, লিটার করেন, কত হবে? 0.125 না, নাকি 0.0125? এইবার আপনি জাস্ট 0.5 বাই 0.125 করবেন। এইটুকুর জন্য ক্যালকুলেটর লাগবে আই গেস। কত অ্যান্সার? হ্যালো, কত? 0.5 বাই 0.125। ম্যাম 0.5 ডিভাইডেড বাই 0.125 কেন? 0.5 ইনটু 125 ডিভাইডেড বাই 1000 হবে না? আমি তো সরাসরি 1000 করেই নিছি, এই জন্যই তো আমি স্টেপ, হ্যাঁ 2 আসবে, হ্যাঁ 4 আর 2 কোনো একটা আসবে। ওইভাবে ম্যাম ডিরেক্ট করতে গেলে এই জন্যই তো বললাম আপনি ফর্মুলা দিয়ে করেন, আমি ভাগ মানে ইজিলি করাইছি। আচ্ছা, প্রেসিপিটেশন রিঅ্যাকশন দিব না, গাইডলাইনটা একটু দেখে নেবেন, এটা ফর্মাল গাইডলাইন। আচ্ছা, অ্যাসিড বেস, রিমেম্বার অ্যাসিড বেসের 3টা থিওরি বলেন। আরএনএস থিওরিতে আমরা কি বলেছিলাম? দেয় দেন H plus ion crack করে অ্যাসিড বেস কনসেপ্ট অফ আরএনএস কি সেটা? প্রোটন ডোনেট করে কে, আর প্রোটন অ্যাকসেপ্ট করে কে? না সরি, প্রোটন না, হাইড্রোক্সিল ডোনেট করে কে? আরএনএস কনসেপ্ট, আরএনএস কনসেপ্টে হাইড্রোক্সিল, আরএনএস কনসেপ্টে হাইড্রোক্সিল ডোনেট করে কে? বেস। আচ্ছা, এরপর হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের জন্য পারফেক্ট হচ্ছে আরএনএস কনসেপ্ট। সেকেন্ডটা হচ্ছে ব্রনস্টেড কনসেপ্ট। ব্রনস্টেড কনসেপ্ট কি ছিল বলেন? আচ্ছা, প্রথম কনসেপ্ট যেটা, সেখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন ডোনেট করে আর হাইড্রোক্সিল আয়ন ডোনেট করে সলিউশনে। আমি এটা দিব, ছবি তোলা যাবে না, ওকে, আমি পরে দিয়ে দিব আপনাদের। আচ্ছা, এরপর যখন হচ্ছে ব্রনস্টেড থিওরিতে আসে তখন হচ্ছে পুরাটাই হচ্ছে হাইড্রোজেন কনসেপ্ট। হাইড্রোজেন কনসেপ্ট মিনস কি? প্রোটন, তাই না? তার মানে প্রোটন যে ডোনেট করে সে হবে কে, আর যে প্রোটন অ্যাকসেপ্ট করবে সে কি হবে? আচ্ছা, ব্রনস্টেড থিওরিতে আর একটা জিনিস ছিল কনজুগেটেড অ্যাসিড অ্যান্ড কনজুগেটেড বেস। প্রোটন যে ডোনেট করবে, করার সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে কনজুগেটেড বেস, এবং প্রোটন যে অ্যাকসেপ্ট করবে সে কি ছিল আগে? বেস, এখন সে হয়ে যাবে কনজুগেটেড অ্যাসিড। যদি আমার অ্যাসিড অ্যান্ড বেস উইক হয় তাহলে কনজুগেটেড অ্যাসিড অ্যান্ড বেস কি হবে? আচ্ছা, আর যদি কনজুগেটেড অ্যাসিড অ্যান্ড বেস স্ট্রং হয়, আর হচ্ছে লুইস থিওরিটা কি? এরপর হচ্ছে লুইস থিওরি। লুইস থিওরিতে কি বলা হয়েছে? লুইস থিওরি এই দুটো ছিল হচ্ছে হাইড্রোজেন নিয়ে, বাট লুইস থিওরি সবসময় ইলেকট্রন পেয়ার নিয়ে ডিল করবে। এবার বলেন, হোয়াট ইজ লুইস থিওরি অফ অ্যাসিড অ্যান্ড বেস? রাইট, যে ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে সে
ইলেকট্রন পেয়ার যে অ্যাকসেপ্ট করবে সে হয়ে যাবে তখন অ্যাসিড, আর যে ইলেকট্রন পেয়ার করবে সে হয়ে যাবে বেস। আচ্ছা, লুইসটা ইম্পর্টেন্ট বিকজ অফ কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য, তাই না? বলেছিলাম এটা। লুইস অ্যাসিড অ্যান্ড লুইস বেস রিঅ্যাক্ট করে লুইস অ্যাডাপ্ট ক্রিয়েট করে। এরপর আসি হার্ড সফট অ্যাসিড বেস থিওরি। হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, হার্ড বেস, সফট বেস। দেয়ার ইজ আ টেবিল, আমি তৈরি করে দিয়েছিলাম, এখান থেকেও দেখতে পারেন। বলেন হার্ড অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কি কি? রাইট, ওয়াও, যাক, ম্যাম ইজ now it is happening. Then acid কি হয়, cation or anion? Acids are cation or anion? Just think all the time. আচ্ছা, weak acid কি হয় তাহলে? একটা হচ্ছে নন পোলারাইজেবল আর উইকলি পোলারাইজেবল। তাহলে উইক অ্যাসিড কি? মোর পোলারাইজেবল আর স্ট্রং পোলারাইজেবল, তাই না? এটাই হচ্ছে মেইন থিম অফ হার্ড অ্যাসিড অ্যান্ড সফট, মানে সফট অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সফট বেস অ্যান্ড হার্ড বেস। সেম জিনিস, যেটা নন পোলারাইজেবল অথবা উইকলি পোলারাইজেবল হবে তারা কি হবে? হার্ড বেস, তারা হবে হার্ড বেস। আর যারা হচ্ছে স্ট্রং পোলারাইজেবল তারা হবে সফট বেস। আচ্ছা, অ্যাসিডিক অক্সাইডস কি? আমি কি পড়িয়েছিলাম ক্লাসে? আমি না, হ্যাঁ আমি পড়িয়েছিলাম, বাট আমার কাছে স্লাইড ছিল না। দেখেন, আমি পড়িয়েছিলাম, আমার কাছে স্লাইড ছিল না, স্লাইডটা এখানে আছে। আচ্ছা, নন মেটালস রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, ঠিক আছে, টু ফর্ম অ্যাসিডিক কম্পাউন্ডস অফ অক্সাইডস, ঠিক আছে, এবং তারা একসাথে হেল্ড টুগেদার বাই কোভ্যালেন্ট বন্ড, রাইট? এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলি অ্যাসিড অ্যানহাইড্রাইডস। এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলি? অ্যাসিড অ্যানহাইড্রাইডস, ঠিক আছে। এদের বৈশিষ্ট্যগুলো কি হয়? এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এরা হচ্ছে মোস্টলি নন মেটালস। নন মেটালসের অক্সাইডগুলোকে আমরা বলি অ্যাসিড অ্যানহাইড্রাইডস। তারপর হচ্ছে তারা ওয়াটারে ডিসলভ হবে, ওকে, অ্যান্ড সলিউশনটা টোটালি অ্যাসিডের মতো বিহেভ করবে। বিকজ অফ দিস প্রপার্টিজ দিস অক্সাইডস আর রিফার্ড টু অ্যাজ অ্যানহাইড্রাইডস অফ অ্যাসিড, ওকে। আচ্ছা, এগুলো কোভ্যালেন্ট ইন নেচার হবে, অ্যান্ড এদের দে উইল হ্যাভ লো অ্যান্ড মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইভেন ইন আ মোলটেন স্টেট। গলিত অবস্থাতেও এরা করবে না। আচ্ছা, বেসিক অক্সাইডস কি? অ্যাসিডিক অক্সাইডস কি? আগে সেখান থেকে আসি। নন মেটালসের অক্সাইড, ওকে, নন মেটালসের অক্সাইডকে আমরা বলছি অ্যাসিডিক অক্সাইড। এদের আরেকটা নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডস, ওকে। এরা হচ্ছে ওয়াটারে ডিসলভ হবে ঠিকই, এবং এরা ওয়াটারে ডিসলভ হওয়ার পর অ্যাসিডের মতো বিহেভ করবে, ওকে। এরপর যেটা বলছে, এটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইডস রিঅ্যাক্ট উইথ বেসিক সাবস্টেন্স ইন বোথ ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার টু ফর্ম সল্ট। যেটা হচ্ছে আমার অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড বেসের সাথে রিঅ্যাক্ট করে কি হবে? লবণ অ্যান্ড পানি। এই অ্যাসিডিক অক্সাইডস অলসো ডু দ্যাট। কোভ্যালেন্ট ইন নেচার, তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি হয়, কারণ এখানে বোঝাই যাচ্ছে ইটস ভেরি মানে রিলেটেবল, কজ হচ্ছে এটা নন মেটালসের, ওকে। তারপর হচ্ছে দে হ্যাভ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, তাদেরকে আপনি ইজিলি মেল্ট অথবা বয়েল করতে পারবেন, অ্যান্ড এরা সাধারণত ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ওকে, মোলটেন স্টেটেও করে না। আচ্ছা, এরপর আসি বেসিক অক্সাইডস। বেসিক অক্সাইডস কি? এরা হচ্ছে মেটালস, যেটা হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বেসিক কম্পাউন্ড অফ অক্সিজেন দিবে। মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করলে বেসিক কম্পাউন্ড দিবে, এবং এদেরকে আমরা বলবো হচ্ছে বেসিক অ্যানহাইড্রাইডস। ওটা ছিল নন মেটালস, অক্সিজেন, অ্যাসিডিক অ্যানহাইড্রাইডস। এটা হচ্ছে মেটালস প্লাস অক্সিজেন,
বেসিক অ্যানহাইড্রাইডস। ওকে, সাধারণত হচ্ছে গ্রুপ 1-2 মেটালস অথবা ল্যান্থেনাইটস, এরা কি করে, এরা হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে এরকম বেসিক অ্যানহাইড্রাইডস দিবে। ওকে, এদের বৈশিষ্ট্য কি? formed by when electropositive metals react with oxygen. Electropositive metals কারা? যারা হচ্ছে group 1 metals, right? They are more electropositive, তাই না? তো এটাই বলছে যে metals with react with oxygen, then they form metal oxides or basic oxides. They dissolve in water to form hydroxide ions and hence act as bases. হাইড্রোক্সাইড আয়নের মতো তারা হচ্ছে ওয়াটারে করলে কি হয়, ওয়াটারে ডিসলভ হলে তারা হাইড্রোক্সাইড আয়ন দেয় এবং দ্যাটস ওয়াই দে ওয়ার্ক অ্যাজ বেসেস। আচ্ছা, বেসিক অক্সাইডস রিঅ্যাক্ট উইথ অ্যাসিড সাবস্টেন্স টু ফর্ম সল্ট, সেম। আচ্ছা, আগেরটা ছিল কোভ্যালেন্ট ইন নেচার, এটা কি? এটা হচ্ছে আয়নিক ইন নেচার। দে আর আয়নিক ইন নেচার, হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। Okay, they will have high melting and boiling points. আচ্ছা, এবং এটার মধ্যে অ্যাসিডের সাথে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে এটার পার্থক্য কি? এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। অ্যাসিড অ্যানহাইড্রাইডস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, বাট এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এবং এদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট কি হবে? হাই হবে। আচ্ছা, অ্যাসিডের স্ট্রেংথ সাধারণত বন্ডের উপর ডিপেন্ড করে অথবা স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটার সাথে আমি বেসিক্যালি দুটোভাবে চিন্তা করি। একটা হচ্ছে আপনি রেডিয়াস হিসেবে চিন্তা করতে পারবেন, আর একটা হচ্ছে চিন্তা করবেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। ওকে, এই দুটো দিয়ে আপনি চিন্তা করে অ্যাসিডের স্ট্রেংথ বের করতে পারবেন। ওকে, কনজুগেটেড অ্যাসিড, কনজুগেটেড বেস ডান। আচ্ছা, অ্যামফিপ্রোটিক সাবস্টেন্স, এটা হচ্ছে আমি গত ক্লাসে একটু বলেছিলাম। অ্যামফিপ্রোটিক সাবস্টেন্সগুলা কি হয়? অ্যামফিপ্রোটিক সাবস্টেন্সগুলা সাধারণত, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়াটার। আমরা হাইড্রোনিয়াম আয়ন দেখেছিলাম যখন অ্যাসিড হিসেবে ওয়ার্ক করে, তখন পানিতে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছিল H3O+, রিমেম্বার? দেখেন, আবার পানি এমনিতে যখন আপনি ডিসোসিয়েট করবেন তখন কি হবে? সেটা ডেফিনেটলি এটা হচ্ছে OH- আসে, তাই না? তো বেসিক্যালি পানি আপনার কখনো অ্যাসিডের মতো কাজ করছে, আবার কখনো বেসিকের মতো কাজ করছে। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। এই ধরনের যে সাবস্টেন্সগুলো থাকবে একে আমরা কি বলবো? অ্যামফিপ্রোটিক সাবস্টেন্স। ওকে, আপনাদের হচ্ছে এরপর আমি বলেছিলাম ইলেকট্রোলাইটস কি। গত ক্লাসে ইলেকট্রোলাইটস বলেছিলাম, বলেন। ইলেকট্রো কথাটা কোত্থেকে আসে বলেন তো? আচ্ছা, ইভেন আপনার মনে করেন আপনি এই কমন পয়েন্টটা জানেনই না ইলেকট্রোলাইটস কি, বাট কি হলো, আপনারা হচ্ছে জানেন ইলেকট্রো কি। আমার কথা বোঝা গেছে? আপনি ইলেকট্রোলাইসিস কি জীবনে শোনেনই নাই, অথবা ইলেকট্রোলাইটস কি শোনেন নাই, বাট আপনি ইলেকট্রনিক তো শুনেছেন, অথবা ইলেকট্রো জিনিসটা তো শুনেছেন। তার মানে কি? তার মানে চার্জ আছে, তার মানে চার্জ আছে। এখান থেকে কি মানে মাথায় খেলা যায় না? মানে পরীক্ষায় মনে করেন সবসময় পারতে হবে কেন? সবসময় এমন কিছু না যেটা হচ্ছে, পজ করেন তো, সবসময় সব কিছু ইলেকট্রোলাইটস, স্ট্রং বেসেস ডেফিনেটলি ইলেকট্রোলাইটস, সল্টস এরাও ইলেকট্রোলাইটস। ওকে, আচ্ছা, এবার বলেন তো তাহলে উইক ইলেকট্রোলাইটস কারা হবে? যারা হচ্ছে ইট ডাজ নট ডিসোসিয়েট ইন্টায়ারলি ইনটু আয়নস। এরা টোটালি হচ্ছে কি হবে না, আয়নে পরিণত হবে না। এই জন্যই তো উইক অ্যাসিড বলা হয়। উইক অ্যাসিডগুলা
অথবা উইক বেসগুলো হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইটস। ঠিক আছে, আমি আপনাকে তাহলে যদি কোয়েশ্চেন করি স্ট্রং ভার্সেস উইক ইলেকট্রোলাইটস কি পারা যাবে? আচ্ছা এবার বলেন নন ইলেকট্রোলাইটস কারা? কোনোভাবেই আয়নাইজেশন হবে না, রাইট? দেয়ার ইজ নো কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল কারেন্ট হেয়ার। ঠিক আছে, সুগার, ইথানল, ইথিলিন গ্লাইকল, এগুলো কি অর্গানিক কম্পাউন্ড না? অর্গানিক কম্পাউন্ডগুলো কি দেখছি এখানে আমরা, এখানে এরা দিস পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডস আর নন ইলেকট্রোলাইটস, এরা ডিসোসিয়েট হয় না, এরা কোনো ইলেকট্রিক্যাল চার্জ ক্রিয়েট করে না, দাস এদের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাকশনও হয় না। আচ্ছা টাইট্রেশন আমরা করেছি, রিমেম্বার টাইট্রেশনের আমরা একটা ভিডিও দেখেছিলাম। ঠিক আছে, তো টাইট্রেশনের ভিডিওতে কয়েকটা পয়েন্ট ছিল, দেখেন তো। টাইট্রেশনের যে বেসিক সংজ্ঞা সেটা হচ্ছে ভলিউমেট্রিক মেথড টু ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন সাবস্টেন্স বাই রিয়াক্টিং উইথ ইট উইথ আ স্ট্যান্ডার্ড সলিউশন। সো টাইট্রেশন আমরা জানি কি, স্ট্যান্ডার্ড সলিউশন কি, যেই সলিউশনের কনসেন্ট্রেশন আপনারা জানবেন, মনে করেন আপনাকে আমি হচ্ছে ল্যাব এক্সামে বললাম এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সলিউশন, তারপর আপনাকে কোয়েশ্চেন করলাম স্ট্যান্ডার্ড সলিউশন কি, হোয়াট ডু ইউ সে? আই নো দ্য কনসেন্ট্রেশন। আচ্ছা এরপর হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট কি, যখন আননোন সাবস্টেন্সের সাথে টোটালি সে কি হবে, রিয়্যাক্ট করবে, ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে এনাফ সাবস্টেন্স যখন অ্যাডেড হবে তখন তাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট। আর এন্ড পয়েন্ট কি, যখন তার ইন্ডিকেটর চেঞ্জেস দ্য কালার, তাকে আমরা বলবো কি, এন্ড পয়েন্ট। আচ্ছা এরপর হচ্ছে অক্সিডেশন, রিডাকশন, রিয়াকশন। এইখানে হচ্ছে অনেকভাবে আছে, অক্সিডেশন শুধুমাত্র এভাবেই করেন। ইটস ইজি, আর এনি প্রবলেম উইথ অক্সিডেশন? ইটস ইজি। এরপরে অক্সিডেশন স্টেট আসবে, অক্সিডেশন রিডাকশন আছে। আচ্ছা অক্সিডেশন কি বলেন? জারণ। হোয়াট ইজ জারণ? when electron can be donated, ইলেকট্রন যখন ইলেকট্রন দিয়ে দিবে, যেমন এখানে হচ্ছে একটা ধরেন সোডিয়ামই আছে, সোডিয়াম যখন ইলেকট্রন দেয় তখন সেটাকে আমরা কি বলবো, এটা হ্যাঁ Na প্লাস ক্রিয়েট হলো, তাই না? এটা কি অক্সিডেশন, দ্য রিয়াকশন ইজ কল্ড অক্সিডেশন। আচ্ছা রিডাকশন, রিয়াকশন হচ্ছে একই সাথে হয়, তার মানে কি একজন ইলেকট্রন ছাড়লে আরেকজন ইলেকট্রন একসেপ্ট করবে, তখন সেটাকে আমরা বলবো কি, রিডাকশন। জাস্ট দেখেন ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে, ক্লোরিন ইলেকট্রন কি করেছে, একসেপ্ট করেছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো রিডাকশন রিয়াকশন। অ্যান্ড অক্সিডেশন রিয়াকশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন একসাথে হয়ে কি হয়, এটাকে আমরা একসাথে বলি রিডক্স রিয়াকশন। রিডক্স রিয়াকশন, দ্য রিয়াকশন নেম ইজ কল্ড রিডক্স রিয়াকশন। অক্সিডাইজিং এজেন্ট কি আর রিডিউসিং এজেন্ট কি? যেটা আমরা আপনারা জানেন জারক বিজারক, সেটাই। জারক কি হয়, ইলেকট্রন গ্রহণ করে, সে হয় জারক, তাহলে তার ইংলিশ নেম হবে কি, অক্সিডাইজিং এজেন্ট। আর বিজারক কি করে, তাহলে সে তার নাম কি, রিডিউসিং এজেন্ট। এবার আসি আমরা অক্সিডেশন স্টেটে। অক্সিডেশন স্টেট হচ্ছে কোনো কম্পাউন্ড সে অক্সিডাইজড হচ্ছে না রিডিউসড হচ্ছে, তার সেই স্টেটটাকে বর্ণনা করবে। কিভাবে বর্ণনা করবে, নিউমেরিক্যালি, হাইপোথেটিক্যালি। ওকে, সে কোন স্টেটে আছে, সে আইদার অক্সিডাইজড অর রিডিউসড, রাইট? তাহলে কোনো সাবস্টেন্স যদি আমার, অথবা কোনো কম্পাউন্ড অথবা কোনো এলিমেন্ট যদি আমার কি হয়, আইদার অক্সিডাইজড হচ্ছে অথবা রিডিউসড হচ্ছে, এই যে এই স্টেটটাকে আমি যদি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো, অক্সিডেশন স্টেট। এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল চিন্তা, এটা আমরা ফর্মালি ইউজ করি কেন? আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এইখানে হাইপোথেটিক্যাল এই কারণে বলা হয়েছে
এখানে হাইপোথেটিক্যাল এই কারণে বলা হয়েছে, মনে করেন একটা কম্পাউন্ডকে আমি চিন্তাই করব যে সে কতটুকু আয়োনাইজড হয়েছে এটা দিয়ে, মানে আমাকে চিন্তা করতে হচ্ছে আয়নিক বন্ড দিয়ে। আমার অক্সিডেশন স্টেটটা আসে কোথায়? বন্ডের ক্ষেত্রে, আপনি বন্ড হিসেবে চিন্তা করেন, বাট এটারও একটা গাইডলাইন আছে, আপনার কতটুকু এটা হচ্ছে আয়নিক। সে যদি আয়নিক কম্পাউন্ড হতো তাহলে সে কীভাবে সে ইলেকট্রন ডোনেট করতো আর নিত, এই সংখ্যাটাই হচ্ছে অক্সিডেশন স্টেট। ওকে, তাহলে অক্সিডেশন স্টেট আমার প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। সাধারণত প্লাস মাইনাস কখন হয়? চার্জ পার্টিকেলের ক্ষেত্রে, ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে, তাই না? তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে হাইপোথেটিক্যাল চার্জ অফ অ্যান অ্যাটম ইফ অল অফ ইটস বন্ডস টু আদার অ্যাটমস ওয়ার ফুললি আয়োনিক। ওকে, ইট ডিসক্রাইবস দ্য ডিগ্রি অফ অক্সিডাইজেশন। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এটা অ্যাকচুয়ালি প্রোটন লস করছে কিনা, এটাই হচ্ছে তার আইদার সে মাইনাস হবে নইলে প্লাস হবে, তাই না? Of an atom in a chemical compound. Conceptually, the oxidation state may be positive, negative or zero. আচ্ছা, এটা খুবই ইজি। এটা মানে oxidation states simplify the process of determining what is being oxidized and what is being reduced in redox reaction. যেটা কেবল বললাম, যেমন সোডিয়াম কয়টা ইলেকট্রন দেয়? তারপর কি পজিটিভ চার্জ হয় না? তাহলে তার অক্সিডেশন স্টেট যদি আমি বলি ইলেকট্রন দেয়, তাহলে কি হবে? না, জারণ সংখ্যা। আচ্ছা, ব্যাপারটা এরকম, মনে করেন দেয়ার ইজ অ্যান এলিমেন্ট ভ্যানাডিয়াম। সে কি করলো? সে প্রথমে 2টা ইলেকট্রন দিয়ে ভ্যানাডিয়াম 2+ হলো, তাই না? তাহলে তার অক্সিডেশন স্টেট কত হবে? তার ভ্যানাডিয়াম স্টেট হবে, তার অক্সিডেশন স্টেট হবে 2+। এটাই আবার কি করলো? আরেকবার ইলেকট্রন দিল, তাহলে এখন সে কয়টা ইলেকট্রন সর্বমোট দিল? তাহলে এবার তার অক্সিডেশন স্টেট কি হবে? ওকে, ইট ক্যান বি চেঞ্জড টু, অক্সিডেশন ক্যান ভ্যারি, অক্সিডেশন স্টেট ক্যান বি ভ্যারি, মানে ক্যান ভ্যারি। স্পেশালি আমরা এটা দেখি কোথায় বলেন তো? ট্রানজিশন মেটালে এবং অন্যান্য ক্ষেত্রেও এটা ডিপেন্ড করে। এই জন্যই এই কথাটা আসছে এইভাবে, এই কথাটা এই কারণেই আসছে যে এটা ডিপেন্ড করে তার কার সাথে কি বন্ডে তৈরি হচ্ছে, কার সাথে কোন বন্ডে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার অক্সিডেশন স্টেটটা। ওকে, সো আমরা যখন কম্পাউন্ড বলবো তার মানে আপনাকে কম্পাউন্ড থেকে বের করতে হয়, বাট কিছু কিছু রুল আছে যেটা সবসময়ই হয়। যেমন আপনার মেটালের ক্ষেত্রে সবসময় এটা সোডিয়াম সবসময় একটাই দিচ্ছে, তাই না? মেটালের ক্ষেত্রে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপের 2-র জন্য সবসময় অক্সিডেশন স্টেট 1 আর 2ই হয়, ঠিক আছে? তো রুলস অফ ডিটারমাইনিং অক্সিডেশন স্টেটস, যেমন দ্য অক্সিডেশন স্টেট অফ অ্যান আনকম্বাইন্ড এলিমেন্ট ইজ অলওয়েজ 0। এইটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যেখানে কোনো আনকম্বাইন্ড এলিমেন্ট থাকবে সেইগুলোর সবসময় অক্সিডেশন স্টেট কি হবে? 0। ক্লোরিন Cl2, এটার অক্সিডেশন স্টেট কি? 0। আমি আপনাকে একটা দিলাম, আপনাকে একটা কম্পাউন্ড দিলাম, তাহলে সেটার অক্সিডেশন স্টেট যদি বলি ফুল, তাহলে সেটার অক্সিডেশন স্টেট কি হবে? 0। আচ্ছা, দ্য সাম অফ অক্সিডেশন স্টেটস অফ অল দ্য অ্যাটমস অর আয়নস ইন আ নিউট্রাল কম্পাউন্ড ইজ 0। তারপর হচ্ছে দ্য সাম অফ অক্সিডেশন স্টেটস অফ অল অ্যাটমস ইন অ্যান আয়ন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ আয়নস। ঠিক আছে, এটা আসছি, এটা সিম্পল। যেমন Cr2O7 2-, এই হোল কম্পাউন্ডে আমি বলেছি ক্রোমেট, আমি ক্রোমেটের কথা বলছি, সেটা হচ্ছে Cr2O7 উপরে 2-, তার মানে কি? সে 2টো ইলেকট্রন নিয়েছে। সো 2টো ইলেকট্রন নেয়ার ফলে তার মানে কি? আমার অক্সিডেশন কি বলছে সংখ্যা অনুযায়ী কি? সে 2টো ইলেকট্রন নিয়েছে, তার মানে সে কি করছে? এটা তার জারণ সংখ্যা, তার স্টেট। তাহলে এটার আমার কম্পাউন্ডটার অক্সিডেশন স্টেট কত বলবো আমি? হোল 2- বলে নিয়েছি। এই দেখেন, আমি বলছি এইটার কি হবে, এইটার কি হবে? তখন এইটার হবে বেসিক্যালি -2। ওকে, the more electronegative element is the substance is more minus,
মানে নেগেটিভ, আর মোর ইলেকট্রোপজিটিভ যেগুলো হচ্ছে আমাদের মেটাল হয় সেগুলো হয় কি প্লাস। চিন্তা করেন ইলেকট্রোনেগেটিভ কোথায় থাকে পেরিওডিক টেবিলের, একেবারে ডান দিকে না? সো এবার দেখেন তো অক্সিডেশন স্টেট এই দিকেরগুলো ডান দিকেরগুলো মাইনাস না, এদিকেরগুলো প্লাস না? আচ্ছা, কিছু রুলের মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2 সবসময় থাকবে, এরা হচ্ছে 1 and 2 হবে। অক্সিজেনের ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, অক্সিজেনের অক্সিডেশন স্টেট সবসময় -2 হয়, কিন্তু পারঅক্সাইডের ক্ষেত্রে এবং কি ফেরাস অক্সাইডের ক্ষেত্রে কি হয়, এটা চেঞ্জ হতে পারে, -1 হতে পারে। হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম, মেটাল হ্যালাইডসের ক্ষেত্রে এবং পারঅক্সাইডের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়। আচ্ছা, ফ্লোরিন অলওয়েজ -1 অ্যান্ড ক্লোরিনও ডিপেন্ড করে, ক্লোরিনেরটা আপনাকে সবসময় কম্পাউন্ডের ভিতর থেকে বের করে নিতে হয়, ঠিক আছে? এক্সেপশন সবসময় হবে অক্সিজেন অ্যান্ড ফ্লোরিনের সাথে। এইটা কেন এক্সেপশনটা হয়? এক্সেপশনটা হয় তখনই যখন আমার অক্সিজেনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ডের সাথে সে রিয়্যাক্ট করে অথবা বন্ড গঠন করে। যখনই সে অক্সিজেন অথবা ফ্লোরিন কোনো কিছু তার নির্দিষ্ট অক্সিডেশন স্টেটের চাইতে আলাদা শো করে, যখন তার চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ আসবে, ঠিক আছে? যেমন সোডিয়াম হাইড্রাইড, বের করেন তো সোডিয়াম হাইড্রাইডে হাইড্রোজেন কত? -1 দেখবেন। আচ্ছা, এইবার উপরে 3টা আছে, মুখে মুখে বলেন অথবা হাত দিয়ে করেন। বলেন 3টা করেন, 3টার অক্সিডেশন স্টেট বের করেন। দেখেন 3টা কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেন আছে, বের করেন, খাতা বের করেন, করেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনাকে বলেছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন, হ্যাঁ আচ্ছা, ক্লোরিনের সবসময় এখানে -1, হ্যালোজেন গ্রুপের -1, তাহলে কি হবে? x প্লাস 3টা আছে, 3 × -1 = 0, তাই না? কারণ এখানে আমি কোনো আয়ন দিয়েছি, সো ইট ইজ 0। সো এখান থেকে তাহলে বের করবেন ক্রোমিয়াম কত, +3। আচ্ছা, এইবার সেকেন্ডের জন্য একটা রুল আছে, এই রুলটা সবসময় করবেন। যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এরকম নিউট্রাল অ্যাটমগুলো থাকে, যেমন H2O ইজ নিজেই একটা নিউট্রাল কম্পাউন্ড, রাইট? H2 কি হলো, হঠাৎ করে আনস্টেবল হয়ে গেলেন কেন আপনারা? কি হয়েছে? H2O নিজে একটা নিউট্রাল, যেমন অ্যামোনিয়া NH3, মনে করেন এর মধ্যে এরকম যখন নিউট্রাল অ্যাটমগুলো থাকবে তখন মনে করবেন এইটার যে চার্জটা আছে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন ক্রোমিয়াম H2O6 3+, তাই না? Cr H2O6 3+, এক্ষেত্রে অ্যান্সারটা হবে 3+, কারণ এখানে একটা নিউট্রাল অ্যাটম আছে, কিছু নিউট্রাল অ্যাটমস আছে অথবা নিউট্রাল কম্পাউন্ড আছে। আচ্ছা, 3 নাম্বারটা বের করেন। কোনটা বুঝি নাই? +3। আচ্ছা, আমি বলছি, এরপরেরটা এটা বের করেন। আপনাকে বলেছে অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন ডাইক্রোমেট আয়ন Cr2O7 2-, এটা বের করেন। -2, সবারই কি -2 আসছে? না তো, করেন। না তো, কিভাবে? আমি তো বললাম এটাকে আপনি 0 ধরতে পারেন, এটা তো নিজে একটা 0, তাহলে আপনার জাস্ট এই কম্পাউন্ডটা হবে, এটাই হচ্ছে রুল, আমি জাস্ট বললাম। ওকে,
Cr2O7 2 মাইনাস বের করেন, এটা বের করেন, এটা হোমওয়ার্ক। হ্যাঁ হতে পারে, আই এম নট ডুইং, করেন। ওকে করেন। আচ্ছা এবার কলয়েডাল সলিউশনে আসি আমরা। এটা করে ফেলেন, এটা করে ফেললেন। এখন পর্যন্ত সবচাইতে বেশি অক্সিডেশন স্টেট দেখা হচ্ছে, অক্সিডেশন স্টেট হচ্ছে +9 পর্যন্ত আসছে, প্লাটিনাম মেবি +9, আর সবচাইতে মানে অক্সিডেশন স্টেট মাইনাসের দিকে আছে হচ্ছে -5 পর্যন্ত। ওকে আচ্ছা কলয়েডাল সলিউশন কি? কলয়েডাল সলিউশন কি? ক্রোমিয়াম 6 যায় না? কে বলেছে যায়? তো এই জন্যই তো আপনাকে আমি বলেই দিলাম যে সর্বোচ্চ এই পর্যন্ত আমরা +9 পর্যন্ত করতে পেরেছি। এবার আসি আমরা কলয়েডাল সলিউশনে। ট্রু সলিউশন যখন সব কিছু ডিসপার্সড হবে অথবা সব কিছু মিশে যাবে, সেটা হচ্ছে ট্রু সলিউশন। সাসপেনশন কি? যখন মিশবে না, ঠিক আছে, যেখানে আমার সলিউটের সাথে সলভেন্ট মিশছে না, তখন সেটাকে আমরা বলবো সাসপেনশন। এই দুটোর মাঝে একটা পার্টিকেল আছে, এক ধরনের সলিউশন আছে, তাকে বলি আমরা কলয়েডাল সলিউশন। A colloid is kind of a solution in which the size of solute particle is intermediate between those in true solution and those in suspensions. True solution এর চাইতে আপনার এটার কি, এটা কি ওপেন? হ্যাঁ, ট্রু সলিউশনের চাইতে আপনার পার্টিকেলের পরিমাণ বড়, পার্টিকেলের সাইজ বড়, কিন্তু এটা আবার সাসপেনশনের মতো এত বড় পার্টিকেল না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা পার্টিকেল। এই ধরনের সলিউশনকে আমরা কি বলি? কলয়েডাল সলিউশন। ঠিক আছে, হ্যাঁ আসছি। Though the colloids appear to be homogeneous to us, but they are not homogeneous. Okay, why they are not homogeneous? They are found to be heterogeneous observed through a high power of microscope. খালি চোখে দেখা যাবে না, বাট মাইক্রোস্কোপে দেখলে বুঝতে পারবেন। So a colloid is not a true solution. এক্সাম্পল হচ্ছে ব্লাড। ব্লাডকে যখন আপনি করেন, ব্লাড টেস্ট করানোর সময় আপনারা কি কখনো খেয়াল করেছেন ব্লাডকে কিভাবে মানে এক্সামিন করা হয়? সেন্ট্রিফিউজ করা হয়, জানেন না? তারপর ঘুরে না, সেন্ট্রিফিউজ ইজ আ প্রসেস টু সেপারেট কলয়েডাল সলিউশন। নট অনলি ব্লাড সেল, ব্লাডের হ্যাঁ 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 পার্টিকেল, তাই তো হওয়ার কথা, কারণ আমার তো পার্টিকেল এগুলো হচ্ছে, তাহলে যদি আমার কলয়েডাল সলিউশনের পার্টিকেল হয় যেগুলো হচ্ছে ডিসপার্স হয় না, তাহলে তো ব্লাড সেল, ওগুলো তো ব্লাড সেল। ইয়া ওকে, দে আর পার্টিকেলস টু। ওকে গুড। হোয়াট অ্যাবাউট মিল্ক? মিল্ক হচ্ছে একটা কলয়েডাল সলিউশন। আচ্ছা, মিল্কের মধ্যে কিভাবে? আচ্ছা, কলয়েডের প্রপার্টিজগুলো কি? এটা অ্যাকচুয়ালি হেটেরোজেনাস এবং এদের হচ্ছে পার্টিকেল বড় এত না যার জন্য এরা নিচে পড়ে যাবে গ্র্যাভিটির কারণে, আবার এত ছোটও না যেটা মিশে যাবে। বাট এরা কি হবে? এরা হচ্ছে কি হবে? এগুলো হচ্ছে ভেসে থাকবে, এগুলো হচ্ছে ভেসে থাকবে। ওকে, দ্য সাইজ অফ পার্টিকেলস ইন আ কলয়েড ইজ বিগার দ্যান দোজ ইন আ ট্রু সলিউশন। তাহলে সেটার আমার পার্টিকেলের সাইজটা কত? আমি যে বলছি পার্টিকেলের সাইজ হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার ইন
ডায়ামিটার, এটা হচ্ছে পার্টিকেল সাইজ। যদি হয় 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে কলয়েডস। The particles of most of the colloids cannot be seen with a microscope. We need more higher microscope. Right. The particles of a colloid can pass through a filter paper. So filter paper দিয়ে আপনি এটাকে বের করতে পারবেন না। ফিল্টার পেপার দিয়ে সাসপেনশন বের করা যাবে, কিন্তু আপনি এটা পারবেন না। এটার জন্য আপনার সেন্ট্রিফিউজ মেশিন লাগবে। আমাদের ভার্সিটিতে কি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আছে? ও না, টেক্সটাইলে থাকার কথা। আরে মাইক্রোস্কোপ মানে ওইভাবে ইলেকট্রনিক তো না, সিম্পল একটা মাইক্রোস্কোপ থাকার কথা। The colloids are quite stable. The particles of a colloid do not separate out on keeping, right? A colloid scatters on a beam light of passing through it because its particles are fairly large. ঠিক আছে? তার মানে আমার লাইট যদি হয় তাহলে সেটাকে স্ক্যাটার করার ক্ষমতা কিন্তু আবার আছে। বাকিগুলা যেগুলা ট্রু সলিউশন তার এই ক্ষমতাটা নাই, কিন্তু কলয়েডের এই ক্ষমতাটা আছে। সে লাইট বিমকে কি করতে পারে? স্ক্যাটার করে দিতে পারে। ওকে, আচ্ছা দেখেন, ট্রু সলিউশন অ্যান্ড কলয়েড অ্যান্ড সাসপেনশনের পার্টিকেলের মধ্যে পার্থক্য। ট্রু সলিউশন হতে হলে আপনাকে less than 10⁻⁷ সেন্টিমিটার হতে হবে। আর পার্টিকেল সাইজ কি হতে হবে? যদি 10⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার থাকে তাহলে সেটা কি হবে? কলয়েড। আর 10⁻⁵ এর চাইতে বড় হলে সেটা সাসপেনশন হয়ে যাবে। নিচে দেখেন সল্ট সলিউশন, কলয়েড হুইচ ইজ আ মিল্ক অ্যান্ড সাসপেনশন দেয়া আছে। হ্যাঁ, ওকে। এরপর আছে ইমালশন। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ইমালশন হচ্ছে কলয়েডেরই একটা ক্লাসিফিকেশন, যেখানে হচ্ছে সলিউশনটা দুটোই হচ্ছে লিকুইড, তখন তাকে আমরা বলি ইমালশন। মিল্ক অথবা হচ্ছে ইতে দেখবেন অয়েল ইন ওয়াটার। ইমালশনের দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। ঠিক আছে? অথবা তেলের উপর পানি ভেসে থাকা। তেলের পরিমাণ বেশি, পানি ভেসে থাকবে। দেখেন পানির মধ্যে আপনি তেল দিচ্ছেন, মিশছে, বোঝা যাচ্ছে না? দেখেছেন? সো এইগুলাকে আমরা কি বলবো? অয়েল ইন ওয়াটার অথবা ওয়াটার ইন অয়েল, এগুলো হচ্ছে ইমালশন। ওকে, ইমালশন সলিউশন অথবা ইমালশন কলয়েডস।